নমস্কার, ইউজিসি নেট বাংলা প্রস্তুতির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা জেনেছিলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষার আদি কথা, কিভাবে 1500 খ্রিস্টপূর্বাব্দে বেদের ভাষার হাত ধরে আমাদের এই ভাষাতাত্ত্বিক যাত্রা শুরু হয়েছিল। আজ আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্ব। আজ আমরা প্রবেশ করতে চলেছি আর্য ভাষার বিবর্তনের সেই রোমাঞ্চকর যুগে, যেখানে সংস্কৃতের কঠিন শৃঙ্খল ভেঙে জন্ম নিল সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত। আমরা দেখব কিভাবে পালি ও অপভ্রংশের পথ বেয়ে ভাষা আধুনিকতার দিকে এগিয়ে চলল। আপনি যদি ইউজিসি নেট বা সেট পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তবে আজকের আলোচনাটি আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আজকের লেকচারটি হবে ঠিক আপনার পরীক্ষার সিলেবাসের আদলে সহজ ও সাবলীল। তো চলুন আমরা ইউজিসি নেট সিলেবাসের অন্তর্গত প্রথমে যে বিষয়টি জানব সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে। তো প্রথমে এই ক্লাসের প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ যে মন্তব্য ভাষাতাত্ত্বিকেরা বা ভাষাবিদরা করে গেছেন সেগুলোকে নিয়ে জানব। আমরা কেন এগুলোকে পড়ব না, বিগত পরীক্ষাগুলোতে নেট বা সেটে দেখা যাচ্ছে যে এই মন্তব্যগুলো থেকে সরাসরি প্রশ্ন করা হয়ে থাকে। আগের ক্লাসটিতে অনেকগুলো মন্তব্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে অবশিষ্ট মন্তব্যগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আগের ক্লাসটি দেখতে হলে অবশ্যই আমাদের যে ভিডিওটি রয়েছে ইউজিসি নেট বাংলার প্রথম ভিডিওটি, সেই ভিডিওটি দেখতে পারেন। আর আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ক্লাসের প্রয়োজনীয় লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন শুরু করি মূল আলোচনা। দেখুন প্রথম মন্তব্যটি, সিন্স দ্য জার্মানিক ফ্যামিলি ওয়াজ লোকেটেড ফারদেস্ট টু দ্য নর্থ ইন দ্য আইসল্যান্ড, হাউ মেনি স্কলার particularly in Germany label the family ইন্দো-জার্মানিক। এই মন্তব্যটি কে করছেন না, করছেন লেমান উইনফ্রেড। লেমান সাহেব তার হিস্টোরিক্যাল ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড ইন্ট্রোডাকশন বইতে এই মন্তব্যটি করেছেন। এই মন্তব্যটির বাংলায় অনুবাদ করলে হবে, যেহেতু জার্মানিক ভাষাগোষ্ঠীটি একদম উত্তর প্রান্তে অর্থাৎ আইসল্যান্ডে অবস্থিত ছিল, তাই অনেক পণ্ডিত, বিশেষ করে জার্মানিক পণ্ডিতগণ এই গোষ্ঠীটিকে ইন্দো জার্মানিক নামে অভিহিত করেন। এই হচ্ছে বাংলা অনুবাদ। পরের মন্তব্যটি দেখি, আরিয়ান ইন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ ইজ আটারলি ইন অ্যাপ্লিকেশন টু রেস। কে বলছেন? ম্যাক্স মুলার সাহেব এই মন্তব্যটি করছেন। এই বক্তব্যটির বাংলা অনুবাদ করলে হবে, বৈজ্ঞানিক পরিভাষায় আর্য শব্দটি জাতি বা বংশ বোঝাতে সম্পূর্ণ অনুপযুক্ত বা অচল। এর পরের মন্তব্যগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এখন। ইন্দো ইরানীয় শাখাভাষীরা নিজেদের অর্থ বা আর্য বলিয়া গৌরববোধ করিত, তাই ইহার নামান্তর আর্য শাখা। আর্য আসিয়াছে অর্থ হইত মানে বিদেশীয়। কে বলছেন এটি? ডক্টর সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত গ্রন্থে বলছেন এটি। এর পরের মন্তব্যটি করছে ডক্টর পরেশচন্দ্র মজুমদার তার সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ গ্রন্থে বলছেন, ভাষা পাণিনি সৃষ্ট এই অভিধান ব্যবহার স্বাভাবিকভাবে কথ্য ভাষাকে নির্দেশ করে নিশ্চয়ই। এর পরের মন্তব্যটি করছেন মুরারি মোহন সেন ভাষার ইতিহাস প্রথম পর্ব গ্রন্থে। কি বলছেন? প্রাচ্য প্রাকৃতের দুইটি রূপ, পশ্চিমা প্রাচ্য ও পূর্বী প্রাচ্যা। পূর্বী প্রাচ্যা মগধে বলা হইত বলিয়া ইহার নাম মাগধী। অশোকের অনুশাসন পশ্চিমা প্রাচ্যার নিদর্শন রহিয়াছে। পূর্বী প্রাচ্যার সঙ্গে ইহার পার্থক্য এইখানে যে পূর্বীতে কেবল তালব্যস্য ব্যবহৃত হইত এবং পশ্চিমায় ব্যবহৃত হইত দন্তস্ব। পূর্বী প্রাচ্যার নিদর্শন পাওয়া যায় ছোটনাগপুরের রামগড় পাহাড়ের
সুতনুকাপ লিপিতে। মুরারিমোহন সেন ভাষার ইতিহাস প্রথম পর্বে এই মন্তব্যটি করছেন। তো চলুন বাদবাকি মন্তব্যগুলো দেখি। প্রকৃতি সংস্কৃতম তত্র ভবম তত আগতম বা প্রাকৃতম, কে বলছেন? হেমচন্দ্র এই মন্তব্যটি করছেন। এই মন্তব্যটি সম্পর্কে আমরা প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, গিয়ে একবার দেখে আসতে পারেন। এরপরের মন্তব্যটি করছেন ডক্টর পরেশচন্দ্র মজুমদার তার সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ গ্রন্থে। কি বলছেন? প্রথম যুগে পালি বলতে বৌদ্ধ শাস্ত্রের পংক্তি বা মূল শাস্ত্র ত্রিপিটককে অর্থাৎ বিনয়, সূত্ত এবং অভিধর্ম পিটক বোঝানো হতো। পরে ক্রমে ক্রমে ত্রিপিটকের সঙ্গে সম্বন্ধযুক্ত যে কোনো গ্রন্থেই পালি নামে অভিহিত হতো। দক্ষিণ পশ্চিমা ও প্রাচ্য মধ্যার মিলনে সম্ভবত প্রথম কেন্দ্রীয় উজ্জয়িনী অঞ্চল উদ্ভূত দেশি বিদেশি সর্বসাধারণের ব্যবহার্য যে মধ্য ভারতীয় সাধু ভাষা, যাহাকে সেকালের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলিতে পারি, তাহা হইতেই পালি উৎপন্ন হয়েছে। মন্তব্যটি কি করেছেন ডক্টর সুকুমার সেন? কোথায় করেছেন? তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে। এই ভাষার এই আদিভূমি ছিল উত্তর পশ্চিম ভারতের পেশোয়ার অঞ্চল। কে বলছেন? ডক্টর পরেশচন্দ্র মজুমদার তার সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশে। এই ভাষা বলতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথা বলা হয়েছে। মহারাষ্ট্রের সঙ্গে সৌরসেনীর একটি ছাড়া অন্য কোনো বিষয় পার্থক্য নাই। ডক্টর সুকুমার সেন তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে এই মন্তব্যটি করছেন। অশ্বঘোষের নাটকের তালপাতার পুঁথির টুকরায় প্রাচীন অর্ধমাগধীর ব্যবহার করা হয়েছে। ডক্টর সুকুমার সেন তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে এটি মন্তব্য করেছেন। এর পরের মন্তব্যটি করছেন ডক্টর সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত গ্রন্থে। মাগধ শব্দটির অর্থ শ্রুতি পাঠক বা গায়ক। এইসব হইতে অনুমান করা হয় মগধ সংস্কৃতবান এবং গর্বিত জাতি ছিল। নব্য ভারতীয় আর্যের উদ্ভবের সময়ে ভাষাগুলির মধ্যে যে সাধারণ লক্ষণ ছিল সেইগুলির প্রতি লক্ষ্য রাখিয়া এই সময়ের ভাষাগুচ্ছকে একটি বিশিষ্ট ভাষার সন্তান বলিয়া গণ্য করিতে হয়। ভাষাতত্ত্বের দিক দিয়া আলোচনার সুবিধার জন্য এই কাল্পনিক ধাত্রী ভাষাটিকে বলা হইল প্রত্ননব্য ভারতীয় আর্য বা প্রোটো নিউ ইন্দো আরিয়ান। অপভ্রংশের দ্বিতীয় বা শেষ স্তর হইল এই প্রত্ননব্য ভারতীয়। ডক্টর সুকুমার সেন মন্তব্য করছেন ভাষার ইতিবৃত্ত গ্রন্থে। এর পরের মন্তব্যটি করেছেন ডক্টর পরেশচন্দ্র মজুমদার বাংলা ভাষা পরিক্রমা গ্রন্থে। কি বলছেন? বাংলা তথা নবীন ভারতীয় আর্য ভাষাগুলির আধুনিক ইতিহাস জানতে হলে এই ঐতিহাসিক বিবর্তন স্মরণ না করে উপায় নেই। তাহলে এই গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো। যখন আমরা এই অংশটির প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কেন জানা ভীষণ প্রয়োজন। এখন আমরা জানব ভারতীয় আর্য ভাষার শ্রেণী বিভাগ। ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ইতিহাস এবং একটি সংক্ষিপ্ত আলোচনা। ভারতীয় উপমহাদেশের ভাষাতাত্ত্বিক মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই, কি দেখি না, আজকের বাংলা, হিন্দি বা মারাঠি ভাষার শিকড় প্রথিত রয়েছে কয়েক হাজার বছর আগের এক সুপ্রাচীন ধারায়। পণ্ডিতগণ এই সুদীর্ঘ ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করে আলোচনা করেন। এই ভাগগুলো হলো প্রাচীন ভারতীয় আর্য বা ওল্ড ইন্দো আরিয়ান, সংক্ষেপে OIA। এর সময়কাল হচ্ছে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রধান ভাষা এই সময় ছিল বৈদিক ও সংস্কৃত। এরপরের ভাগটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা বা মিডিল ইন্দো আরিয়ান, সংক্ষেপে MIA। সময়কাল আনুমানিক 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরের ভাগটি হচ্ছে নব্য আধুনিক ভারতীয় আর্য বা নিউ ইন্দো আরিয়ান, সংক্ষেপে NIA। সময়কাল আনুমানিক 900 খ্রিস্টাব্দ বা 1000 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। বর্তমানে ভারতে প্রচলিত
সমস্ত ভাষাগুলোই এই ভাষার উদাহরণ। এখন বিস্তারিত ব্যাখ্যা ও ভাষার বিবর্তন। প্রাচীন ভারতীয় আর্য বা OIA, এই যুগটি হল ভারতীয় আর্য ভাষার আদি লগ্ন। যখন আর্যরা ভারতে প্রবেশ করে তখন তাদের ব্যবহৃত ভাষাই ছিল এই স্তরের ভিত্তি। এই পর্যায়ের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে বৈদিক ভাষা আর দ্বিতীয়টা হচ্ছে সংস্কৃত ভাষা। বৈদিক ভাষা কি না ঋগ্বেদ সহ অন্যান্য বেদের মন্ত্রগুলো এই ভাষায় রচিত। এটি ছিল অত্যন্ত জটিল এবং সংহতিপূর্ণ। তাহলে সংস্কৃত ভাষা বিষয়টা কেমন? কালক্রমে বৈদিক ভাষার ব্যাকরণগত কাঠামোর কিছু পরিবর্তন ঘটে। মহর্ষি পাণিনি তাঁর অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থের মাধ্যমে এই ভাষাকে সংস্কার ও মার্জিত করেন, যার ফলে এটি সংস্কৃত নামে পরিচিত পায়। মনে রাখবেন, সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে সংস্কার করা হয়েছে যা। রামায়ণ, মহাভারত, রামায়ণ, মহাভারত এই সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছিল। তাহলে চর্যা ভাষার আদি স্তর কি? একদম প্রথম দিকে হচ্ছে বৈদিক ভাষা, তারপর হচ্ছে সংস্কৃত ভাষা। এরপরে আছে মধ্য ভারতীয় আর্য। সময় পরিবর্তনের সাথে সাথে সাধারণ মানুষের মুখের ভাষা সংস্কৃতের কঠিন ব্যাকরণগত নিয়ম থেকে বেরিয়ে সহজ হতে শুরু করে এবং একটি কথ্যরূপ গড়ে ওঠে। এই স্তরটি বিবর্তনের এক সন্ধিক্ষণ। এটা ভাষা ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরে প্রথমে কি হয়? পালি আসে, তারপরে তা পরিবর্তিত হয়ে প্রাকৃত হয়। এই যুগে পালি ভাষার উদ্ভব ঘটে, যা ছিল গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের প্রধান বাহন। অর্থাৎ ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল। পাশাপাশি জনসাধারণের মুখে মুখে প্রচলিত বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষাকে বলা হতো প্রাকৃত। অর্থাৎ এই স্তরে এসে ভাষার দুটি রূপ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে পালি। এই ভাষায় বৌদ্ধরা ধর্মগ্রন্থ লিখেছেন এবং এই সময়ে বৌদ্ধ ধর্ম বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই ভাষায় বই লেখা হতে শুরু করে। এছাড়াও এই বৃহত্তর আর্যবর্তে সাধারণ মানুষের মুখে মুখে আরেকটি ভাষা প্রচলিত ছিল, যেটি আপনা আপনি নিজের সুবিধার্থে মানুষ ব্যবহার করত। সেটি হচ্ছে প্রাকৃত। প্রাকৃত ভাষাগুলো এই সময় কি হলো? আরো সহজ, সরল ও বিকৃত হয়ে কি হচ্ছে? অপভ্রংশ স্তরে পৌঁছাচ্ছে। এই অপভ্রংশ থেকেই বর্তমান আধুনিক ভাষাগুলোর জন্মলগ্নের সূচনা হয়। এরপর হচ্ছে নব্য বা আধুনিক ভারতীয় আর্য ভাষা বা NIA। এটি হলো আর্য ভাষার বিবর্তনের বর্তমান এবং আধুনিক রূপ। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর অপভ্রংশ বা অবহঠট থেকে স্থানীয় বৈশিষ্ট্য নিয়ে আধুনিক ভাষাগুলোর দানা বাঁধতে শুরু করে। এই স্তরেই আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা এবং ভারতের প্রধান অন্যান্য ভাষা যেমন হিন্দি, মারাঠি, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি, উড়িয়া ভাষার উৎপত্তি এই সময় ঘটে। এই স্তরের ভাষাগুলো সংস্কৃতের তুলনায় অনেক বেশি সহজবোধ্য এবং এগুলোতে বিদেশি শব্দের যেমন আরবি, ফার্সি, ইংরেজির অনুপ্রবেশ ঘটেছে, যা ভাষাকে আরও সমৃদ্ধ এবং গতিশীল করছে। অর্থাৎ আধুনিক ভাষায় কি হচ্ছে? আঞ্চলিক ভাষাগুলোর সাথে
কি আরবি, ফার্সি আর ইংরেজি ভাষার অবাধ প্রবেশ ঘটছে এবং এই আঞ্চলিক ভাষাগুলোকে আরো সমৃদ্ধ এবং গতিশীল করে তুলছে। তাই ভারতীয় আর্য ভাষার এই বিবর্তনের ইতিহাসকে আমরা বলতে পারি যে ভারতীয় আর্য ভাষার এই যে পথ চলা মূলত জটিলতা থেকে সরলীভবনের দিকে। প্রাচীন বৈদিক যুগের সেই গভীর মন্ত্রের সুর আজ সাধারণ মানুষের মুখে মুখে বাংলা বা হিন্দির মতো শ্রুতিমধুর আধুনিক ভাষায় রূপান্তরিত হয়েছে। এই বিবর্তনে প্রমাণ করে যে ভাষা স্থির নয়, বরং একটি বহমান নদীর মতো। এরপরে আমরা আলোচনা করব ভারতীয় আর্য ভাষার সংজ্ঞা ও ইতিহাসকে নিয়ে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা সংজ্ঞা ও ইতিহাস অর্থাৎ কাকে বলে এবং এর ইতিহাস সম্পর্কে জানবো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখন আমরা ফিরে যাব প্রায় ৩৫০০ বছর আগের এক সুপ্রাচীন সময়, যখন আর্যরাই বিশাল ভারতবর্ষে তাদের পদচিহ্ন রাখতে শুরু করেছিল। তাদের সেই আগমন কেবল একটি জাতির আগমন ছিল না, ছিল একটি সমৃদ্ধ ভাষার বীজ বপন। আর্যদের আগমন এবং ভাষার জন্মকথা। পণ্ডিতদের অনুমান অনুযায়ী আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে অর্থাৎ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা এই ভারতবর্ষে প্রবেশ করে। তারা তাদের প্রাত্যহিক জীবনের আলাপচারিতা এবং তাদের অমর সাহিত্য সৃষ্টিতে যে ভাষাটি ব্যবহার করত তাকেই সামগ্রিকভাবে বলা হয় ভারতীয় আর্য ভাষা। মানুষের মুখের ভাষা তো আর স্থির নয়, তা নদীর মতো বহমান। তাই সময়ের সাথে সাথে এই ভাষাও বদলেছে। ভাষা তাত্ত্বিকগণ এই পরিবর্তনের ধারাকে ৩টি প্রধান স্তরে ভাগ করেছেন। আদি স্তর, যা প্রাচীন ভারতীয় আর্য নামে পরিচিত; মধ্যস্তর, যা মধ্য ভারতীয় আর্য নামে পরিচিত; অন্তঃস্তর, যা আমাদের বর্তমানের নব্য ভারতীয় আর্য নামে পরিচিত। সহজ কথায়, আর্যরা ভারতে আসার পর প্রথম যুগে যে ভাষা ব্যবহার করত তাকেই আমরা বলছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্থিতিকাল, নিদর্শন এবং বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ভাষার আধিপত্য কিন্তু কয়েকদিনের ছিল না। পণ্ডিতদের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্থিতিকাল ছিল ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় দীর্ঘ ৯০০ বছর ধরে এই ভাষাটি ভারতের বুকে রাজত্ব করেছে। যে কোনো ভাষার প্রাণ লুকিয়ে থাকে তার সাহিত্যে। এই যুগের সর্বশ্রেষ্ঠ ও আদি নিদর্শন হচ্ছে বেদ। যদিও বেদের 4টি ভাগ, তবে ভাষাতাত্ত্বিক বিচারে এর প্রথম ভাগ অর্থাৎ ঋগ্বেদ সংহিতা, এই ঋগ্বেদ সংহিতাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে খাঁটি ও প্রামাণ্য দলিল হিসেবে গণ্য করা হয়। মনে রাখার মতো কিন্তু বিষয়। অপশনে থাকে অনেক সময় বেদ, ঋগ্বেদ সংহিতা, অথর্ববেদ, এইভাবে আরো দুটো নাম থাকবে। সেখান থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সঠিক উদাহরণ কোথায় পাওয়া যায় দেখতে সেটা খুঁজে আপনাদের বের করাতে হবে। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। দীর্ঘ ৯০০ বছরের বিবর্তনে এই ভাষার কিছু নিজস্ব স্বকীয়তা গড়ে উঠেছিল, যা একে অন্যান্য ভাষা থেকে আলাদা করেছে। সুশৃঙ্খল ধ্বনি সম্ভার। এই ভাষার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির এক অপূর্ব ও বিজ্ঞানসম্মত বিন্যাস ছিল। ব্যাকরণের কঠোরতা। এই যুগের ব্যাকরণ ছিল অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং কিছুটা জটিল প্রকৃতির। বিভক্তির প্রাধান্য। বাক্যে পদের অর্থ ও অবস্থান স্পষ্ট করার জন্য শব্দের শেষে প্রচুর পরিমাণে বিভক্তি ব্যবহার করা হতো। গম্ভীর উচ্চারণ রীতি। বেদের মন্ত্রগুলো কেবল পাঠ করা হতো না, বরং সুনির্দিষ্ট ছন্দ এবং উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত নামক
স্বরভঙ্গি মেনে উচ্চারণ করা হতো, যা এই ভাষাকে এক অনন্য গাম্ভীর্য দান করেছিল। তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা বলতেই পারি, আর্যরা ভারতে আসার পর ঋগ্বেদ রচনার মাধ্যমে যে বৈদিক বা প্রাচীন আর্য ভাষার প্রবর্তন করেছিল, তাই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমাদের প্রাচীন ভাষা স্তরে প্রচলিত ছিল। এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক আর একটি হচ্ছে রূপতাত্ত্বিক। এই ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আমরা সম্পূর্ণ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করেছি। আপনাদের সুবিধার্থে আমরা লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা আই বটনেও দেখতে পাবেন। এরপরে আমরা আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষার পরিচয় এবং বিবর্তন নিয়ে। মধ্য ভারতীয় আর্য ভাষার পরিচয় ও সময়সীমা। এবার আমরা আলোচনা করব ভারতীয় আর্য ভাষার বিবর্তনের দ্বিতীয় বা মধ্যবর্তী স্তর নিয়ে। প্রাচীন আর্য ভাষা, যেটি হচ্ছে বৈদিক ও সংস্কৃত, যখন সাধারণ মানুষের মুখের সহজ ভাষা হিসেবে নতুন রূপ পেতে শুরু করলো, তখন থেকেই শুরু হলো এক রোমাঞ্চকর অধ্যায়। ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরটির নামেই হলো মধ্য ভারতীয় আর্য ভাষা। এই স্তরের ভাষাগত নাম হলো প্রাকৃত ভাষা। কেন প্রাকৃত? না, প্রখ্যাত বৈয়াকরণ হেমচন্দ্রের মতে প্রাকৃত শব্দটি এসেছে প্রকৃতি থেকে। এখানে প্রকৃতি মানে হলো মূল বস্তু বা সংস্কৃত ভাষা। সংস্কৃত থেকেই জন্মেছে বলেই একে বলা হয় প্রাকৃত। সহজ কথায়, সংস্কৃত যখন সাধারণ মানুষের স্বাভাবিক বা প্রাকৃতিক কথ্যরূপ ধারণ করল, তখন তা প্রাকৃত ভাষায় রূপান্তরিত হলো। পণ্ডিতদের মতে এই ভাষার স্মৃতিকাল আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে ডক্টর সুকুমার সেনের মতে এর সময়সীমা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী পর্যন্ত। মধ্য ভারতীয় আর্য ভাষার এই দীর্ঘ 1000 থেকে 1500 বছরের সময়কালকে পণ্ডিতরা 3টি সুস্পষ্ট উপস্তরে ভাগ করেছেন। কি? প্রথম উপস্তর, দ্বিতীয় উপস্তর এবং তৃতীয় উপস্তর। প্রথম উপস্তর আনুমানিক 600 খ্রিস্টপূর্ব থেকে 1ম খ্রিস্টপূর্ব পর্যন্ত। নিদর্শন: সম্রাট অশোকের বিভিন্ন অনুশাসন। ভাষার নাম হচ্ছে উত্তর, পশ্চিম, দক্ষিণ, মধ্য ও প্রাচ্য প্রাকৃত। পালি ভাষাও এই স্তরে অন্তর্ভুক্ত। পালি ভাষা কোন স্তরের অন্তর্ভুক্ত? না, মধ্যযুগের প্রথম উপস্তরের অন্তর্ভুক্ত। দ্বিতীয় উপস্তর আনুমানিক 1ম খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। নিদর্শন: সংস্কৃত নাটকের নারী ও ভৃত্যদের সংলাপ, জৈন সাহিত্য এবং বিভিন্ন কাব্য ও ব্যাকরণ গ্রন্থ। ভাষার নাম: মাগধী প্রাকৃত, সৌরসিনী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত ও অর্ধমাগধী প্রাকৃত। এই অর্ধমাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষা এসেছে। এরপরে আমরা তৃতীয় উপস্তর পাব, যার আনুমানিক সময় হচ্ছে 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। নিদর্শন: অপভ্রংশ ভাষায় রচিত বিভিন্ন মহাকাব্য, গীতি, পদ্যাবলী এবং সংস্কৃত নাটকের কিছু অংশ। ভাষার নাম: মাগধী অপভ্রংশ, সৌরসিনী অপভ্রংশ, মহারাষ্ট্রী অপভ্রংশ প্রভৃতি। এই অপভ্রংশ স্তর থেকেই পরবর্তীকালে আধুনিক ভারতীয় ভাষাগুলোর, যেমন বাংলার, জন্ম হয়। তাহলে সহজ কথায় মনে রাখার মতো বিষয় হচ্ছে, মনে রাখতে হবে নাম কি এই ভাষার? প্রাকৃত। ঠিক। উৎস কি?
সংস্কৃত বা প্রকৃতি থেকে আসা, সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্তর হচ্ছে 3টি। কি কি স্তর? অশোকের অনুশাসন। তারপরে কি হচ্ছে? সংস্কৃত নাটকের প্রাকৃত। এরপর কি হচ্ছে? অপভ্রংশ। আর এখান থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলির সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব নব্য ভারতীয় আর্য ভাষার পরিচয় এবং এই ভাষার বিবর্তনকে নিয়ে। আমরা এর আগের আলোচনায় দেখেছি কিভাবে প্রাচীন সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশের সৃষ্টি হয়েছিল। আজ আমরা জানব কিভাবে সেই অপভ্রংশ থেকে আমাদের আজকের আধুনিক ভাষাগুলোর ডালপালা মেলল। খ্রিস্টীয় 10ম শতক থেকে বর্তমান সময়ের মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত থেকে বিবর্তিত হয়ে ভারতে যে আধুনিক ভাষাগুলোর বিভিন্ন অঞ্চলে রূপ পেয়েছিল তাদেরকেই একত্রে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা বা নিও ইন্দো আরিয়ান, বা সংক্ষেপে যাকে বলা হচ্ছে NIA। এই ভাষাগুলোর মূল উৎস হল মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃতের শেষ স্তর, যাকে বলা হয় অপভ্রংশ বা অবহঠট। সহজ কথায় প্রাকৃত ভাষা যখন ভেঙে আরো সহজ রূপ নিল তখনই তা আধুনিক ভাষার রূপ ধারণ করল। পণ্ডিতদের মতে এই ভাষাগুলোর জন্মের সময়কাল হল আনুমানিক খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। সময়ের হিসাবে 900 বা 1000 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আজ পর্যন্ত এই নব্য ভারতীয় আর্য ভাষার যুগ চলছে। আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাও কিন্তু এই নব্য ভারতীয় আর্য ভাষারই একটি সদস্য। অর্থাৎ প্রায় 1000 বছরের বেশি সময় ধরে চলছে এই যুগ। কোন যুগ? নব্য ভারতীয় আর্য ভাষার যুগ। অখণ্ড ভারতবর্ষের বিশাল এলাকায় এই নব্য ভারতীয় ভাষাগুলো ছড়িয়ে আছে। পণ্ডিতগণ তাদের প্রচলিত অঞ্চল ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছে, যা ভৌগোলিক বর্গীকরণ বা রিজিওনাল ক্লাসিফিকেশন নামে পরিচিত। এখানে একটু ভুল তথ্য রয়েছে। এই যে ম্যাপ, এই ম্যাপটা হচ্ছে আধুনিক ভারতবর্ষের ম্যাপ। এটা প্রাচীন অখণ্ড ভারতবর্ষের ম্যাপ নয়। অখণ্ড ভারতবর্ষ বলতে যে এই পর্যন্ত যে চীন প্রদেশ, প্রায় পাকিস্তান এই অংশ এবং এই বাংলাদেশ, এছাড়াও মায়ানমার এবং ভারত, এই যে এই অংশ জুড়ে প্রাচীন ভারতীয় আর্য ভাষা অবস্থান করত। তো এই সমগ্র ভারতীয় উপমহাদেশটাই হচ্ছে আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষার আলোচনার কেন্দ্রবিন্দু। আধুনিক ভারতবর্ষকে লক্ষ্য রেখে কিন্তু এটা আলোচনা করা হয়নি। দেখো ভৌগোলিক বর্গীকরণ কিভাবে পণ্ডিতরা করছেন। তাহলে আমি যে এই লাল ম্যাপটা আঁকলাম এই পর্যন্তই তোমরা ধরবে। তাহলে ম্যাপে আমরা জানি কোনটা ইস্ট, ম্যাপের ডান দিক সব সময় ইস্ট হয়। তাহলে ইস্ট হলে এটা ওয়েস্ট হবে, বিপরীতটা, তাই তো? তাহলে বিপরীতটা হচ্ছে ওয়েস্ট। সব সময় নিচের দিকটা ম্যাপের সাউথ বা দক্ষিণ হয়, আর উপরের দিকটা নর্থ পোল বা নর্থ দিক ধরা হয়, উত্তর দিক ধরা হয়। এখন এটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষের ধরে নাও একটা ম্যাপ। প্রথমে বলা হচ্ছে প্রাচ্য খণ্ড, যেটা পূর্ব ভারত। এই পূর্ব ভারত বলতে কোন জায়গা পড়ছে? একদম এই যে বাংলা, এই জায়গা থেকে টানতে হবে। এই যে বাংলা রয়েছে এই অংশ থেকে, এই যে উড়িষ্যারও এই অংশটা নিতে হবে, এবং এই যে সমগ্র অংশটা, এই সমগ্র অংশটা হচ্ছে পূর্ব ভারতের অংশ।
এই অঞ্চলের প্রধান ভাষাগুলো হচ্ছে বাংলা, উড়িয়া, অসমিয়া, মৈথিলি, ভোজপুরি। মৈথিলি আর ভোজপুরি কোথায়? না আমাদের বিহার অঞ্চলে। তাই পূর্ব ভারতের ম্যাপ যদি দেখো, বিহারটা কিন্তু পূর্ব ভারতের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে রয়েছে উত্তর অংশ বা হিমালয় অংশ। উত্তর অংশ হিমালয় অংশ। উত্তর বলতে একদম এই কাশ্মীর থেকে টানো, এবং এই যে উত্তরখণ্ড থেকে একদম নেপাল হয়ে এই পর্যন্ত বিস্তৃত, মেঘালয় অরুণাচল পর্যন্ত বিস্তৃত, এটাকে বলা হচ্ছে উত্তর হিমালয় অংশ বা উত্তর অংশ, যেটি হিমালয় এরিয়ার মধ্যে পড়ে। এই অংশের প্রধান ভাষা হচ্ছে, নেপাল তো পড়েইছে, অখণ্ড ভারতবর্ষের মধ্যেই ছিল, তাই নেপালি। এই যে উত্তরখণ্ড এই এরিয়া পড়ছে, এগুলো হচ্ছে গাড়োয়ালি। এছাড়াও এই এরিয়ার মধ্যে দেখা যায় গোরখালি। এরপরের অংশ হচ্ছে মধ্যদেশ। মধ্যদেশ বলতে কোন অংশটা? না মাঝখানের অংশ। কোন জায়গাটা হবে? ভারতবর্ষ তো এটা ছিলই, এটা তো পশ্চিম দিক, তাহলে সেই সময়কার অখণ্ড ভারতবর্ষের মধ্যে মাঝখান কোনটা পড়ে? রাজস্থান পড়ে, গুজরাট পড়ে, আর এই যে দিল্লি অংশটা পড়ে, মধ্যপ্রদেশের কিছু অংশটা এবং উত্তর প্রদেশ পুরোটাই পড়ে। অর্থাৎ এই অংশটা পড়ছে মধ্য দেশ হিসাবে তৎকালীন। এর প্রধান ভাষা কি ছিল? হিন্দি, রাজস্থানী, গুজরাটি। কি ছিল না, কি রয়েছে, এটাই হবে। এটা তো আধুনিক ভারতীয় আর্য ভাষার আমরা বর্গীকরণ দেখছি। এরপরে রয়েছে দেখো দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য মানে আরাবল্লী। আরাবল্লী পর্বতের ঠিক দক্ষিণ প্রান্ত অংশটাকে, উড়িষ্যাকে বাদ দিয়ে পুরো অংশটাই কিন্তু দাক্ষিণাত্য অংশ। এর প্রধান ভাষা মারাঠি, কোঙ্কণি, তেলেগু, মালয়ালাম ইত্যাদি, যেগুলো দক্ষিণ ভারতের প্রচলিত ভাষাগুলো এখন বর্তমানে আছে। এরপরে রয়েছে উত্তর পশ্চিম অংশ। উত্তর পশ্চিম অংশ বলতে এটা উত্তর, এর পশ্চিম অংশ কোনটা? এটা এই পর্যন্ত অখণ্ড ভারতবর্ষের ধরো অবস্থান, এই পাকিস্তান পর্যন্ত, এখানে ইরান এবং এখানে আফগানিস্তান, তার আগে পর্যন্ত আমরা ছিলাম। তাহলে এই অংশের প্রধান ভাষা কি? এটি পাকিস্তানের সিন্ধ প্রদেশ, তাহলে এখানকার প্রধান ভাষা হচ্ছে সিন্ধি। তাহলে সিন্ধি একটি ভাষা ছিল। এছাড়াও এখানকার রয়েছে আমাদের পাঞ্জাব অবস্থান করছে, ঠিক আছে। এই যে এছাড়াও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, তাহলে সিন্ধ পাঞ্জাব প্রদেশের অংশটা হচ্ছে এটা উত্তর পশ্চিম অংশের ভাষা। এরপরে হচ্ছে প্রাচ্য মধ্যখণ্ড, অর্থাৎ এই যে এই অংশটাকে বলে প্রাচ্য মধ্যখণ্ড। এর ভাগে রয়েছে বাঘিলি এবং ছত্তিশগড়ি ভাষা। তাহলে মোট 6টা ভৌগোলিক অঞ্চলে ভাষার বর্গীকরণ করা হয়েছে। কি কি? প্রাচ্যখণ্ড, প্রাচ্য মধ্যখণ্ড, উত্তর পশ্চিম অংশ, মধ্যদেশ এবং দাক্ষিণাত্য। মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি, নব্য ভারতীয় আর্য ভাষা হলো সেই স্তর যা 900 বা 1000 খ্রিস্টাব্দ নাগাদ অপভ্রংশ থেকে জন্ম নিয়েছিল। বাংলা, হিন্দি, মারাঠির মতো আজকের সমস্ত পরিচিত ভাষাগুলোই এই স্তরের অন্তর্ভুক্ত, এবং এটি আজও প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাহলে ক্লাসটির শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে প্রাচীন আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উত্তরণ ঘটল, এবং তা শেষ পর্যন্ত আধুনিক ভাষাগুলোর ভিত্তি তৈরি করল। আশা করি মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষার এই জটিল বিবর্তনটি এখন আপনাদের কাছে ভীষণই পরিষ্কার। ইউজিসি নেট বা সেটের মতো পরীক্ষায় এই পর্যায়গুলো থেকে অনেক প্রশ্ন আসে, তাই আজকের এই তথ্যগুলো অবশ্যই নোট করে রাখবেন। আজকের আলোচনাটি কেমন লেগেছে বা কোনো নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে, বা বিগত দিনে এই অংশ থেকে কি টাইপের প্রশ্ন আসে, বা আগের পরীক্ষাগুলোতে
কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব, যা আপনাদের সিলেবাসের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়াশোনার সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।